রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 4 জনের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 8। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, 3 জনের মৃত্যু। ফরিদপুর ও মাদারীপুরে সড়কে ঝুলন 2 জনের প্রাণ। চট্টগ্রামের খাতুনগঞ্জে উধাও ভোজ্য তেল, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গোপালগঞ্জে খাদ্য গুদামের নিলামে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এবং গাজীপুরে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ, বাসে আগুন। বগুড়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত আপনাদের সাথে আছে চৈতি সরওয়ার। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে 4 জনের মৃত্যু হয়েছে। শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এই অগ্নিকাণ্ড হয় সোমবার বেলা 12টার দিকে। শাহজাদপুরের বাসতলা এলাকার 6তলা ভবনের 2য় তলায় থাকা সৌদিয়া হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনটির 6তলা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি রাজুকের নিয়ম মেনে তৈরি হয়নি এবং সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনের সিঁড়ির দরজায় তালা দেয়া থাকায় হতাহতের ঘটনা বেড়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। আমি 11টার সময় এখানে ছিলাম। 11টার সময় দেখি এখান থেকে হালকা হালকা দোতলায়, শুধু দোতলায় আগুনটা লাগছে। ওখান থেকে ধোঁয়া লেগে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে তো এখন তারপর ফায়ার সার্ভিস আসছে, একটু হয়তো আধা ঘন্টা 30 মিনিট সময় লাগছে। তারপরে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিয়ন্ত্রণ লাগছে। দোতলায় পার্লার ছিল, তখন আমি আমার জরুরি কাগজপত্র কিছু সরঞ্জাম এগিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি বাইরে পাশে আশ্রয় নিই। আর কিছু মালামাল ছিল, কিছু মালামাল নষ্ট হয়েছে। আমার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই এখানে একটা আগুন লাগে। আমাদের বারিধারা ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন। নিচতলায় হইল গিয়ে হার্ডওয়্যারের দোকান, 2তলায় হইল গিয়ে একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। 2তলায় প্রচণ্ড আগুন, আবাসিক হোটেল। 2তলায় আপনার প্রচণ্ড আগুন এবং প্রচণ্ড ধোঁয়া। সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থল দৃশ্যে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশু সহ 8 জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরীর ধলকুণ্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল মারুফ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে ভাড়া থাকে হান্নানের পরিবার। পেশায় পোশাক কারখানার শ্রমিক। সোমবার রাত 3:30টার দিকে সাহারির জন্য ওঠেন হান্নানের পরিবার। এ সময় রান্নাঘরে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রান্নাঘরের পাশে থাকা 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে 8 জন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। বড় একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর থেকে মনে করেন আমরা দরজা খুলে দেখি আগুন দেখে মনে করেন বালতি দিয়ে পানি সানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনছে। একবার সব পুরো ছাইয়ে গেছে। পরে লোক বাইক দিয়ে পরে 1 ঘন্টা কারিগরি পাই না, পরে সব পাঠাইছি যাতে আমরা ঢাকা মেডিকেল। গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমরা যেটা ধারণা করছি, আগুনের স্পার্ক যখনই পাইছে পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হান্নানের শরীরের 45%, শিশু সুমাইয়ার 44%, রূপালীর 34% ও সাব্বিরের 27% পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। বাকিদের শরীরও 9% থেকে 22% পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন এবং আহত হয়েছেন 18 জন। সোমবার ভোরে রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন নিহত হয়। এদিকে বেলা 12:30টার দিকে মাদারীপুরের সমাদদার কলাবাড়িতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নারী নিহত হন। আহত হন 15 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নাফিয়া ফারজানার রিপোর্ট।
গোদাগাড়ী উপজেলার ঠাকুনজুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান অ্যাম্বুলেন্স চালক সহ ৩ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছেন। এদিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাউহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আগবাহী লরির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তরমুজ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। সোমবার বেলা 12:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদদার কলাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে একজন নারী নিহত হন, আহত হন 15 জন। একজন ভিকটিম আটকে ছিল, এক মহিলা প্রায় 50 বছর বয়স হবে, তাকে আমরা বের করেছি, নিহত অবস্থায় উদ্ধার করেছি। এখনো পর্যন্ত একজন নিহত হয়েছেন আর আরো অনেকজন আহত আছেন। বিভিন্ন হাসপাতালে আমরা পাঠিয়ে দিয়েছি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। নাফিয়া ফারসানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে পরিত্যক্ত খাদ্য গুদামের নিলামের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, পরিত্যক্ত এই খাদ্য গুদামের নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 13টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। একটি চক্র সর্বোচ্চ দরদাতার দরপত্র প্রত্যাহারের একটি ভুয়া আবেদন করে, এমন অভিযোগে সরেজমিন তদন্তে তার সত্যতা মিলেছে। সরকারের প্রায় 5 লাখ টাকার মতো রাজস্ব ক্ষতি হওয়ার একটা প্রমাণ আমরা পেলাম। এখানে একটা ষড়যন্ত্র করে বা এখানে একটা যুগসাজশে সরকারের যাতে রাজস্ব কম পায় এরকম একটা ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। এই বিষয়ে আমরা হেড অফিসে প্রতিবেদন দিব। প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন সহ নগর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে খাতুনগঞ্জ প্রবেশ করে জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং টিম মনিটরিংয়ে বাজারের কোথাও ভোজ্য তেল পাওয়া যায়নি। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। মধ্যস্বত্বভোগীরা বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি। সরজমিনে এসে আমরা কোথাও কিন্তু তেল পাইনি, কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে। এটা না যে আমরা জানি না, আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে, এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে। গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানার নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার একটি গাড়িতে আগুন দেন। সোমবার সকালে 8টার দিকে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায় এক পর্যায়ে কারখানার একটি গাড়ি বাইরে এনে আগুন দেন তারা। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় 6 থেকে 7টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বগুড়া শহরের জলেশ্বরীর তলার এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিককে চিকিৎসকের অবহেলায় গর্ভের সন্তান সহ রোকসানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে অভিযোগ তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আদরের বোনকে হারিয়ে মধ্যরাতে বগুড়ার সড়কে এভাবেই আহাজারি করছিলেন সেনা সদস্য শাফিউল ইসলাম। প্রসব বেদনা উঠলে শনিবার সকালে শাফিউলের বোন রোকসানা আক্তারকে বগুড়া শহরের জলেশ্বরীতলার এনাম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, রোকসানার অবস্থা অবনতি হলেও কোনো চিকিৎসক দেখতে আসেনি।
কর্তব্যরত নার্সরা কয়েকবার রোগীকে বেদনানাশক ইনজেকশন দিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। প্রায় 12 ঘন্টা পর রাত 11টার দিকে রোগীর দায়িত্বে থাকা চিকিৎসক উম্মে সালমা জান্নাতি হাসপাতালে এসে রোকসানার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গর্ভের সন্তানসহ রোকসানাকে মৃত ঘোষণা করেন। নিয়েছিলাম সিজার করার জন্য 11টার সময়। 2জন সিস্টার ছিল, এরা কি করলো ওই ডাক্তারের সাথে যোগাযোগ করলো, করার পরে বলতেছে কি কি ইঞ্জেকশন দেওয়ার জন্য। আমি ওটি বসে থাকতেই আমার বোনের পাশে বসে থাকতেই 6টা না 7টা ইঞ্জেকশন দিল। 11টার থেকে রাত্রে 11টা হয়ে গেছে। রাত্রে 11টায় আলতা করার পরে ওনারা দেখছে যে বাচ্চা মারা গেছে। 12 ঘন্টা পরে ওরে ওই ব্যথাটা ইঞ্জেকশন করে ডাউন করে দিছে, দিয়ে বাচ্চারা মারা ফেলে দিছে। এতক্ষণ আমাকে যে এই সময় আমাকে হ্যারাসমেন্ট করলেন, এত কিছু করলেন, এর কারণটা কি? বেগতিক পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক সেখান থেকে পালিয়ে যান। এদিকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওনারা ক্লিনিকের প্রতি যে অভিযোগ এনেছে যে এখানে আসলে দায়িত্বে অবহেলার এবং অনিয়মের তারা অভিযোগ করছেন, আমরা ওনাদেরকে থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করেছি এবং একই সাথে আমরা এই বিষয়টি আমরা জেলা প্রশাসক স্যার এবং সিভিল সার্জন মহোদয় স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আমরা সম্মিলিতভাবে যেটি আইনগত যে প্রক্রিয়াটি হয় আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। স্বজনদের সাথে এক প্রকার সমঝোতা হয় রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিঠাপুলি আর তৃপ্তির শরবত তৈরিতে যে গুড় ব্যবহার করছেন তা কি সত্যি আসল গুড়? কিভাবে কি দিয়ে তৈরি হচ্ছে এসব গুড় যা খেয়ে মেটাচ্ছেন তৃপ্তি? বাজারে আখের গুড় হিসেবে যা খাচ্ছেন তাতে নেই আখের রসে ছিটেফোঁটাও। কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় প্রকাশ্যে চিটাগুড়, হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইরফান রানা ক্যামেরায়, নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদন। বাঙালির উৎসব মানেই পিঠাপুলি, তৃপ্তির শরবত আর মিষ্টি খাবারের ছড়াছড়ি। যেসব খাবার তৈরির প্রধান উপকরণই হচ্ছে গুড়। তবে কিভাবে, কি দিয়ে, কোন পরিবেশে তৈরি করা হয় ভোক্তাদের পছন্দের এসব গুড়, তার অনুসন্ধানেই দেশ টিভি টিম যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি কারখানায়। এসব কারখানায় ভোক্তাদের পছন্দের গুড় তৈরির প্রক্রিয়া দেখে রীতিমতো চোখ কপালে ওঠার দশা। কারখানাগুলোতে প্রকাশ্য টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রির দলা, ফেলা হচ্ছে নোংরা ইটের তৈরি গর্তে। সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড়, যার মধ্যে নেই আখের রসের ছিটেফোঁটাও। পাওয়া আছে ওয়েল পাউডার একটা ড্রাম আছে, ওই ড্রামে ধুয়ে হাত পাও দিয়ে তারপরে এখানে নাম, হাত পায়ে মোজা আছে, আমার পায়ে কোনো নোংরা নেই তো। এভাবেই এসব কারখানাগুলোতে প্রতিদিন তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গুড়টা 1 নম্বর গুড়, বাংলাদেশের সব জায়গায় চলে। এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরির বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দিচ্ছেন গুড় খাওয়ার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ, তুলে ধরছেন ক্ষতিকর দিকগুলো। আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ হলো এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা সেখানে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন তারা। গুড় তৈরির কারখানাগুলোতেও চালাবেন অভিযান, নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এসব ভেজাল গুড় তৈরির কারখানাগুলো স্থায়ী বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জমে উঠেছে বিভিন্ন জেলার ইফতার বাজার। রাজবাড়ী থেকে ইফতার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলবো তার সাথে। শামীম, কেমন দেখছেন ইফতার বাজার? কি কি আইটেমের প্রতি আগ্রহ বেশি রোজাদারদের?
ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার ইফতারি বাজারটা ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে বলে জানা যায়। এই রাজবাড়ী বাজারে প্রায় শতাধিক ইফতারি দোকান রয়েছে। তার মধ্যে রাজবাড়ীর যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনে ইফতার বাজারটার চমক রয়েছেন ক্রেতাদের কাছে। এখানে রাজবাড়ী ছালমা হোটেল নামের একটি হোটেল আছে। এই হোটেলটি প্রায় অর্ধশত বছর যাবৎ বিভিন্ন সুনামের সাথে কাজ করছে। সেই সুনামের সাথে কাজ করলেও এই ইফতারি বাজারটা তারা ইফতারি বিভিন্ন প্রকার ইফতারি বেচছেন বা ইফতারির সময় কিন্তু তাদের নানা প্রকার কিন্তু আইটেম থাকে। এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু ইফতারি কিনতে আসছে। তো আরেকটি বিষয় জানে যে আমি এখানে কথা বলেছি, এই ইফতারি বাজারে কিন্তু একটি বিশেষ আইটেম রয়েছে। সেই আইটেমটি কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন তারা যে এখানে একটি আইটেমটা যেটা রয়েছে সেই আইটেমটি হচ্ছে যে তার মধ্যে হালিম যে আইটেমটি রয়েছে সেই হালিমটি কিন্তু এখানের অনেক মানুষ কিন্তু কিনতে আসে বলে আমরা জানতে পেরেছি। তো আমি দুই একজনের সাথে একটু কথা বলবো যে এখানের যে বাজারের যে ইফতারি ভাই আপনি যার কারণে আমি অন্য কোথাও দাম জিজ্ঞেস না করে সোজা এখানে এবং এখানে হালিমটা থেকে নিয়মিত ইফতারি কিনতে আসে, আপনার কোন আইটেমটা বেশি ভালো লাগে? এখানে কাচ্চি বিরিয়ানিটা বেশি ভালো হয়, আর মূলত 2 দিন তো হালিম মাত্র বানাচ্ছে, তো মোটামুটি ভালো। তো আপনি শুনতে পাচ্ছেন যে এখানে কাচ্চি বিরিয়ানি এবং হালিম রয়েছে, সে হালিম ইফতারিটা কিন্তু ভালো হয় বলে জানিয়েছেন। আমি আরেকজন ক্রেতার কাছে একটু কথা বলবো। তিনি আচ্ছা, আপনিও তো নিয়মিত এই জায়গায় ইফতারি কিনতে আসেন, তো কেমন এই জায়গার ইফতারিটা? ভালো আছে, খাবার ভালো আছে, ভালো। তো আমি আর একজন যে বাবুর্চি রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আপনি তো দীর্ঘদিন যাবত এই দোকানের ইফতারি বিক্রি করেন, তো কেমন আইটেম বলেন? ভালো হাই কোয়ালিটি। তো আপনি শুনতে পাচ্ছেন যে এখানে হাই কোয়ালিটির হালিম বিক্রি করতেছে, পাশাপাশি চাউলির কিন্তু জিলাপি রয়েছে। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার ছালমা হোটেলের একটি ঐতিহ্যবাহী রয়েছে, সেই ঐতিহ্যবাহীতে ধরে রাখার জন্যই কিন্তু তারা চেষ্টা করছেন। তো এখানে কিন্তু প্রতিনিয়ত সন্ধ্যা ইফতারি বিক্রি হচ্ছে বা এই যে সুনামটা কিন্তু তারা ধরে রাখবেন বলেন সেই বিষয়টি কিন্তু দোকান মালিককে আমাদেরকে জানাচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলা ইফতার বাজারের সর্বশেষ সংবাদ। আমি চলে যাবো স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া সীমান্তের কালন্দি খাল হয়ে প্রায় 20 বছর ধরে ভারত ত্রিপুরা থেকে আসছে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত কালো পানি। এতে স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে বাড়ছে উদ্বেগ। এদিকে খালে পানি ছাড়ার আগে তা পরিশোধন করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। ভারতের কালন্দি খালের মাধ্যমে বিষাক্ত কালো পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে ব্যাহত হচ্ছে কৃষি আবাদ, হুমকির মুখে পড়েছে নিরাপদ খাদ্য উৎপাদন। ত্রিপুরার আগারতলা হাসপাতাল, শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে জলাশয়ে, যা জলাশয় ও জীববৈচিত্র্য ধ্বংস করছে এবং রোগ ছড়াচ্ছে। এই দূষিত পানি আখাউড়া স্থলবন্দরের 15টি গ্রামের বাসিন্দাদের চর্মরোগ সহ অন্যান্য রোগে আক্রান্ত করেছে। এর ফলে জমির উর্বরতাও দিন দিন হ্রাস পাচ্ছে। পচা পানি, দুর্গন্ধযুক্ত পানি, কলকারখানার পানি আসতেছে, এই পানিতে আমরা একটা অধিক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এটা মূলত হলো ভারতের ময়লা পানি এবং কেমিক্যালের পানি। এই পানি আসাতে কৃষকের ক্ষতি হইতেছে, আমরাও খুব দুর্ভোগ ভুগতেছি। স্থানীয় কৃষক ও বাসিন্দারা বিষাক্ত পানির সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই পানিটার যে পলিউটিং বেশি, যার ফলে পানিটা বিষাক্ত। এই পানিটা ব্যবহার করলে আমরা শুনলে গুটাগাটি ফুটে যাচ্ছে। পানিটা মনে হয় আমরা বহুত ক্ষতি হইতেছে মানুষের, তো পানিটা যদি একটা আটকে ব্যবস্থা হওয়া তাহলে মনে খুব ভালো হবে। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান পরিবেশ কর্মী। যুগের পর যুগ থেকে এই বিষাক্ত পানি আমাদের দেশে আসছে। আমরা যেটা আন্তর্জাতিক আইন আছে সেই আইন অনুযায়ী আমাদেরকে যেন স্বচ্ছ পানি দেওয়া হয়, আমাদের দীর্ঘদিনের দাবি সেটা যেন পূরণ করা হয়। বিষাক্ত পানির সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর জেলা প্রশাসক জানান খালে পানি ছাড়ার আগে পরিশোধন করার বিষয়ে আলোচনা চলছে। এটা নিয়ে সমন্বয় সভায় কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে
এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। ভারতের বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কালন্দী খাল আখাউড়া উপজেলা হয়ে তিতাস নদীতে মিশেছে। এই অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত এর সমাধান চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছোট ভাইকে দেয়া কথা রাখতে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ বানিয়েছেন প্লেন। অনেক ব্যর্থতার পর মা বাবার উৎসাহে এবছর জানুয়ারি মাসে প্রথমবারের মতো প্লেন আকাশে উড়াতে সক্ষম হন তিনি। সৌরভের এই আবিষ্কারে খুশি শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মী জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আকাশে প্লেন ওড়ানো দেখতে ভিড় করেছে ছোট্ট শিশুরা। প্লেনটি বানিয়েছে সৌরভ রহমান। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভের বয়স ১২ বছর। ছোট ভাই আর মায়ের সঙ্গে শহরের মধ্যরাস্তা এলাকার ভাড়া বাসায় থাকেন সৌরভ। বাবা সৌদি প্রবাসী। বিদেশ থেকে 2 ভাইয়ের জন্য প্লেন কিনে পাঠান বাবা। প্লেনটি উড়াতে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে প্রায়ই প্লেনের জন্য কান্না করত তার ছোট ভাই। সৌরভ ছোট ভাইকে কথা দেয় নিজেই তৈরি করবে প্লেন। সেই থেকে শুরু তার পথ চলা। 1-2বার নয়, বেশ কয়েকবার বিভিন্ন মডেলের উড়োজাহাজ তৈরির চেষ্টা করে সে। কয়েকবার ব্যর্থ হয়, তবে ভেঙে পড়েনি। মা বাবার উৎসাহে চলতে থাকে প্রচেষ্টা। অবশেষে ধরা দেয় সফলতা। জানুয়ারি মাসের 20 তারিখ প্রথমবারের মতো প্লেন আকাশে উড়াতে সক্ষম হয় সৌরভ। সহজলভ্য যন্ত্রপাতি এবং নিজের মেধা ও প্রচেষ্টায় সৌরভের এই সৃষ্টি অনেকেরই দৃষ্টি কাড়ে। একজন 7ম শ্রেণীর ছাত্র পক্ষে এভাবে একটা উড়োজাহাজ বানিয়ে সেটাকে উড়িয়ে দেখানো এটা আসলে অনেক বড় সফলতা। আমি আশা করি ও বড় হয়ে ভালো কিছু করবে, দেশে এবং পিরোজপুরের নাম উজ্জ্বল করবে। ভবিষ্যতে সৌরভের নতুন আবিষ্কারে সহযোগিতার আশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ভবিষ্যতে সৌরভ রহমান যে আরো নতুন নতুন কোনো কিছু আবিষ্কার করতে চায়, সেক্ষেত্রে আমাদের স্কুলের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই প্লেন দেখে অন্যান্য শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা উৎসাহ পাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।